হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো গত 3রা নভেম্বর 2021 থেকে এএনএম জিএনএম এর কাউন্সিলিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো তোমাদের এই কাউন্সিলিং সংক্রান্ত প্রচুর কোয়ারিজ আমরা পেয়েছি যে কীভাবে কাউন্সিলিংয়ের জন্য চয়েস ফিলিং করা উচিত বা কোন অর্ডারে তোমরা চয়েসগুলোকে সাজাবে যাতে করে তোমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউটে চান্স পাওয়ার প্রবাবিলিটি বৃদ্ধি পায়। তো এই সংক্রান্ত আজকে ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো এই যে টোটাল প্রসেস সেটা সম্পর্কে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা এই টোটাল ভিডিওটিকে যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এই সংক্রান্ত একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। তো দেখো আমি পয়েন্ট ওয়াইজ বিষয়গুলিকে তোমাদের সামনে ইলাবোরেট করবো। তো আমরা পয়েন্ট 1-এ যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ চয়েস ফিলিং সিলেক্ট ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউশনস। এবং এক্ষেত্রে বলা উচিত যে অ্যাজ পার ইউর প্রেফারেন্স, তার কারণ তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউশন চয়েস করার ক্ষেত্রে প্রথমেই তোমরা গভর্নমেন্টগুলোকে রাখবে, গভর্নমেন্ট ইনস্টিটিউটকে রাখবে, সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউট, এবং তারপরে প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে রাখবে। এবং প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে রাখার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে যে ফি স্ট্রাকচার অর্থাৎ কোর্স ফি এবং হোস্টেল ফিজ এই সমস্ত মিলে তোমার যে ফাইন্যান্সিয়াল বার্ডেন যেটা তোমাকে বিয়ার করতে হবে সেটা তোমার ফ্যামিলির ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী কেমন কি যাচ্ছে। এবং যদিও সরকার বর্তমানে বিভিন্ন ধরনের সহায়তা করছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, তথাপি সেটা একটা এডুকেশনাল লোন এবং পরবর্তীতে কিন্তু সেটা পরিশোধযোগ্য। তো কাজে সেটা কিন্তু তোমাকে সেই টাকাটা, সেই যে 10 লাখ টাকা সরকারি সহায়তা তুমি যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপিল করতে চাও সেটাকেও কিন্তু পরবর্তীতে পরিশোধ করতে হবে তোমায়। কাজে এই সমস্ত বিষয়কে আন্ডার কনসিডারেশনে রেখে তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে। মিনিমাম 20 ইনস্টিটিউটকে তোমার সিলেক্ট করতে বলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মিনিমাম। এবং এটাও কিন্তু এই পয়েন্টটিকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের যে কাউন্সিলিং অ্যাডভাইজারি তাতে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে। আমি পরবর্তীতে দেখাবো তোমাদের যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউটকে তুমি যদি সিলেক্ট করো প্রেফারেন্সে, সেটা কিন্তু তোমার যে সিট অ্যালটমেন্টের প্রবাবিলিটি সেটাকে কিন্তু বহুগুণ বৃদ্ধি করতে পারে। কারণ তুমি মাথায় রাখবে যে তুমি যদি একটা অ্যালটমেন্ট পাও তবে কিন্তু তুমি সিট অ্যাকসেপ্টেন্স করে পরবর্তীতে আপগ্রেডেশনের প্রশ্নগুলো তোমার থাকছে যে তুমি চাইলে সেখানে অ্যাডমিশনটাকে কমপ্লিট করে নিতে পারো, নাহলে তুমি নতুবা আপগ্রেডেশনের জন্য সেকেন্ড রাউন্ডের জন্য তুমি অপ্ট করতে পারো। কিংবা তুমি যদি তাও না পাও তাহলে পরে তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। কাজে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি প্রথমে সমস্ত গভর্নমেন্টগুলো, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, তুমি প্রথমে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে রাখো। দেন তুমি প্রাইভেট ইনস্টিটিউটকে চয়েস করার ক্ষেত্রে তোমার যে প্রেফারেন্স রয়েছে এটা তোমাকে বাইরের থেকে কোনো কেউ করে দিতে পারবে না, কোনো স্যার ম্যাডাম কেউ বলে দিতে পারবে না যে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তোমার ফ্যামিলি সেই যে প্রাইভেট ইনস্টিটিউটের কস্ট সেটাকে কতটা কি বিয়ার করতে পারবে কোনো একটা ইনস্টিটিউটে। কারণ প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে সব ইনস্টিটিউটে কিন্তু কোর্স ফিস সেম নয়। সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে 144 টাকা করে ফিস আছে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে তো ইনস্টিটিউট ওয়াইজ কোর্স ফিসটা চেঞ্জ হয়ে যায়। তো কাজে সেক্ষেত্রে তোমাকে সেটাই মাথায় রাখতে হবে যে প্রেফারেন্স আমি সিলেক্ট করব সেখানে আমার কি অর্ডারে আমাকে সাজাতে হবে। এই কারণ, তার কারণ প্রাইভেটে আমার কিন্তু শুধুমাত্র ফেসিলিটি দেখলে হবে না, সেখানে ফাইন্যান্সিয়াল বার্ডেনটাও একটা ম্যাটারেবল ইস্যু। তো এছাড়াও গভর্নমেন্ট ইনস্টিটিউটের চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে একটা জিনিসকে মাথায় রাখবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো রয়েছে, যে বার্নপুর এবং কালনা, এই দুটোতে কিন্তু ফি স্ট্রাকচার কম্পারেটিভলি গভর্নমেন্টের হওয়া সত্ত্বেও হাই, যেহেতু এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। এছাড়াও আরও দুটো বিষয় রয়েছে যে ইএসআই হসপিটাল যেগুলো রয়েছে, যে ইএসআই মানিকতলা এবং ইএসআই শিয়ালদা, এই দুটোতেও কিন্তু কোর্স ফিস যেটা রয়েছে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের অন্যান্য ইনস্টিটিউটের থেকে কিন্তু আলাদা। এগুলোতে কিন্তু তোমাদের ওভারঅল 20,000 কোর্স ফিস পড়বে 3 ইয়ারে এবং 4,000 টাকা করে পার মান্থ কিন্তু হোস্টেল ফিস বিয়ার করতে হবে। তো কাজে এইগুলোকে তুমি গভর্নমেন্টের প্রেফারেন্সের মধ্যে প্রথমের দিকে রাখলে তোমার সিট অ্যালটমেন্ট হলে সেখানে কিন্তু একটু বেশি ফিস তোমাকে বিয়ার করতে হবে, সেটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেখান থেকে ফি স্ট্রাকচার ডাউনলোড করে নিও, আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে তোমরা সেগুলোকে দেখে নিয়ে কিন্তু অবশ্যই চয়েস ফিলিং করবে। চাইলে এগুলোকে গভর্নমেন্টের যে লিস্ট সেগুলোতে আগে সমস্ত অন্যান্য গভর্নমেন্টগুলোকে রাখার পর দেন এই যে হাই ফিজ যে সমস্ত ইনস্টিটিউটে রয়েছে সেগুলোকে তুমি তোমার অ্যাকর্ডিং সাজাতে পারো, বা যেরকমটা তুমি চাও সে অনুযায়ী তুমি সাজাতে পারো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে চয়েস ফিলিং, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা প্রথমে কি করব, সমস্ত যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেগুলোতে চয়েস ফিল করব। গভর্নমেন্ট ইনস্টিটিউটে চয়েস ফিল করার ক্ষেত্রে আমি একটা বিষয় বলে নিচ্ছি যে যারা টাউনশিপ এরিয়ার মেয়েরা রয়েছে তাদের শুধুমাত্র জিএনএম র্যাঙ্কটা আছে,
তাহলে প্রথমে অল গভর্নমেন্ট জিএনএম ইনস্টিটিউট দেবে, তারপরে তুমি যদি মনে করো প্রাইভেট দেবে তাহলে সমস্ত প্রাইভেটগুলো সেখানে কোর্স ফিজ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নিয়ে সেই অনুযায়ী প্রাইভেটের চয়েস ফিলিং করবে। আর যারা রুরাল এরিয়ার মেয়েরা রয়েছে তাদেরকে একটা জিএনএম র্যাঙ্কও এসছে, পাশাপাশি এএনএম এর র্যাঙ্কও এসছে, ঠিক আছে। তো তাহলে তোমরা আগে সমস্ত গভর্নমেন্ট জিএনএম দেওয়ার পর দেন প্রাইভেটে গভর্নমেন্ট এএনএমগুলো দেওয়ার পর দেন তোমরা প্রাইভেটের দিকে এগোতে পারো, ঠিক আছে। এবং হাই ডিমান্ডিং কোর্সের দিক থেকে বিচার করতে হলে বিএসসি নার্সিংয়ের পরে জিএনএম আসে। আমি এর জন্য বলছি আগে জিএনএম এর প্রেফারেন্সগুলো রেখে দেন যাদের এএনএম র্যাঙ্ক আছে তারা এএনএমগুলোকে সাজিয়ে তাহলে টোটাল ওভারঅল যে গভর্নমেন্টের সিলেকশনের জন্য যা প্রেফারেন্স সেগুলো তুমি দিয়ে দিলে দেন তুমি তোমার অ্যাকর্ডিং প্রাইভেট ইনস্টিটিউটকে পছন্দ অনুযায়ী রাখার হলে রাখবে, না রাখার হলে সেরকমই যদি ডিটারমিনেশন থাকে যে শুধুমাত্র গভর্নমেন্টই পড়বো তাহলে এই দিয়ে তোমার হয়ে যাবে। আর নাহলে পরে প্রাইভেটগুলোকে এবার যখন সিলেক্ট করবে সেক্ষেত্রে এবার দেখো সেকেন্ড অপশন আসছে অল গভর্নমেন্টের পরে দেন প্রাইভেট ইনস্টিটিউশন। এবং প্রাইভেটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রাইভেট ইনস্টিটিউটকে কিন্তু চয়েস ফিলিং করবে, কারণ প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু কলেজ ওয়াইজ মানে নার্সিং ট্রেনিং স্কুলগুলোর প্রত্যেকটার ফি স্ট্রাকচার ডিফারেন্ট। তো কোথাও সেক্ষেত্রে 4,40,000, 4,50,000, আবার কোথাও 7,50,000 এরকম ফিস রয়েছে, ঠিক আছে। তো কাজে সেগুলোকে তোমায় বুঝতে হবে যে তোমার যে ফাইন্যান্সিয়াল লোড সেটা বিয়ার করার ক্যাপাসিটি কতটা কি রয়েছে, এবং সেখানে তুমি কস্ট বেনিফিট রেশিও কেমন পাবে, হসপিটাল মেডিকেল এক্সপোজার কেমন পাবে, এবং ফ্যাকাল্টি কি রয়েছে, সেগুলো প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু বাইরের থেকে কেউ বলে দিতে পারবে না। তো কাজে এগুলো তোমাদেরকে একটু এই বিষয়গুলোকে নিয়ে দেখতে হবে। তোমরা যে ফি স্ট্রাকচার যেটা পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তাদের অফিসিয়াল পোর্টালে, সেটা নিয়ে আমি ইতিপূর্বে তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম। তো সেই পিডিএফ থেকে তোমরা কলেজ ওয়াইজ বা নার্সিং ট্রেনিং স্কুল ওয়াইজ তোমরা ফি স্ট্রাকচার প্রাইভেটের পেয়ে যাবে, গভর্নমেন্টের পেয়ে যাবে। গভর্নমেন্টের তো সবখানেই এক, ইএসআইআর, বার্নপুর, কালনা এই দুটো বাদ দিয়ে মানে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলোতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এনটিএসগুলো রয়েছে সেখানে 144 টাকা করে পার ইয়ারে খরচ হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এবং প্রাইভেটের ক্ষেত্রে এর জন্য বলছি যে ওই যে কোর্স ফিজের যে পিডিএফটি রয়েছে সেখান থেকে তুমি একটু সেগুলোকে দেখে নিয়ে তোমার প্রেফারেন্স অনুযায়ী প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে যারা রাখবে তারা একটু এগুলো দেখে নিও, ঠিক আছে। আর না হলে নতুবা তুমি যদি এমন একটা দিয়ে দিলে ধরো প্রাইভেট ইনস্টিটিউট যেখানে তোমার অ্যালটমেন্ট হয়ে গেল, সেখানে হয়তো তোমার কোর্স ফিজটা বিয়ার করতে প্রবলেম হচ্ছে। আমি এই জিনিসটা তোমাদেরকে কিন্তু সতর্ক করে দিতে চাই, ঠিক আছে। এবার দেখো যে যখন সিটের অ্যালটমেন্ট হবে, সিটের অ্যালটমেন্ট হওয়ার সময় তোমাকে আমি কি বলছি যে প্রথমে অল গভর্নমেন্টের মধ্যে তুমি তোমার অ্যাকর্ডিং সাজালে, মানে জিএনএম এরগুলোকে আগে রাখলে, দেন যদি তোমার এএনএম এসে থাকে তারপরে তুমি এএনএম সেকশনটাতে এএনএম এর সমস্ত ইনস্টিটিউটগুলোকে রাখলে, দেন তুমি প্রাইভেটের গুলোকে সাজাতে পারো, ঠিক। এবার ধরো আমি উদাহরণ দিয়ে বলছি যে যদি দুজন স্টুডেন্টের র্যাঙ্ক মনে করো ভালো, আমি ধরে নিচ্ছি যে দুজনের র্যাঙ্ক খুব ভালো এসছে, তাদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কীরকম কী হতে পারে সেটা একটু বুঝে নাও। যে ধরে নিচ্ছি যে দুজন মেয়ে রয়েছে যাদের তোমার জিএমআর এসছে একজনের 40, আরেকজনের ধরে নিচ্ছি যে জিএমআর এসছে 60। তো বুঝতে পারছো খুব ভালো র্যাঙ্ক এসছে। তো এই দুজন স্টুডেন্টের ক্ষেত্রে যদি প্রেফারেন্স একটু এদিক ওদিক করে তাহলে কীরকম ধরনের অ্যালটমেন্ট তারা পেতে পারে। তো আমরা এই দুটোকে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে জিএমআর 40 যে স্টুডেন্টের এসছে তার জিএমআর অবশ্যই সেকেন্ডের স্টুডেন্টের থেকে ভালো, কিন্তু এই স্টুডেন্টের মেন্টালিটি হচ্ছে সে বাড়ির কাছে কোর্স করতে চায়। এবার সে তাহলে চয়েস ফিলিং করার সময় কি করছে, আমি ধরে নিচ্ছি যে দুজন স্টুডেন্টের বাড়ি নর্থ বেঙ্গলের কোচবিহারে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এই মেয়েটি কী চাইছে, বাড়ির কাছে ইনস্টিটিউট পড়তে চাইছে। তো তাহলে ও প্রথমে ডিস্ট্রিক্ট হসপিটাল কোচবিহার দেবে, তারপরে পার্শ্ববর্তী জেলার যেগুলো আছে ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে মালদা মেডিকেল কলেজ, এগুলোকে সে সাজালো, ঠিক আছে। আর এই যে 60 র্যাঙ্ক হোল্ডার যে মেয়েটি রয়েছে ওর প্রেফারেন্স হচ্ছে যে আমার র্যাঙ্ক ভালো এসছে, দুজনেই গভর্নমেন্টে পাবে, তোমরা র্যাঙ্ক দেখে বুঝতে পারছো। তো এই মেয়েটি চাইছে যে আমি একটা প্রিমিয়ার ইনস্টিটিউট কোনো একটা মেডিকেল কলেজ থেকে কলকাতার দিকে পড়াশোনা করব। তো তাহলে ও কি করছে, ও প্রথমে ধরো ক্যালকাটা মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে এনআরএস, তারপরে দিচ্ছে আরজি কর, তারপরে সাগর দত্ত, বা তারপরে বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে পূর্ব মেদিনীপুর মানে মেদিনীপুর মেডিকেল কলেজ, তারপরে বাঁকুড়া সম্মেলনী, এই সমস্ত করে প্রথমের দিকে সমস্ত মেডিকেল কলেজগুলোকে রেখে দেন ও ডিস্ট্রিক্টের দিকের প্রেফারেন্সগুলোকে রাখছে। তাহলে
এই যখন সিট অ্যালটমেন্ট হবে, এই মেয়েটি 40 জিএমআর র্যাঙ্ক হোল্ডার, ও কিন্তু ওর জিএমআর ভালো থাকা সত্ত্বে ও কিন্তু মেডিকেল কলেজে চান্স পেতে পারতো, ক্যালকাটা মেডিকেল কলেজে চান্স পেতে পারতো, কিন্তু ও যেহেতু ওর প্রেফারেন্সটা ডিস্ট্রিক্টে থাকার ছিল, ও প্রথমে দিয়েছে হলো কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল। তো তাহলে ওর কিন্তু ওর র্যাঙ্ক যেহেতু ভালো এবং ওর ফার্স্ট প্রেফারেন্সটা যেরকম যা ছিল সে অনুযায়ী ও কিন্তু কোচবিহার কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটালে ওর অ্যালটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আবার এই মেয়েটি যা আছে, এই মেয়েটির র্যাঙ্ক ওর থেকে 20 বেশি ছিল জিএমআরে, কিন্তু ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল ক্যালকাটা মেডিকেল কলেজ। তো ওর কিন্তু জিএমআর যেহেতু ভালো, ও কিন্তু প্রথমের দিকে সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউট থাকায় ওর হয় তোমার ক্যালকাটা মেডিকেল কলেজ বা এনআরএস মেডিকেল কলেজের মধ্যে পেয়ে যাবে। তো কাজে শুধু যে জিএমআর ভালো হলেই তুমি একটা ভালো ইনস্টিটিউটে চান্স পাবে তা কিন্তু নয়। তোমার কিন্তু সেক্ষেত্রে চয়েস ফিলিংয়ের সময় দেখতে হবে যে তোমার প্রেফারেন্স কি। তুমি বাড়ির কাছে থাকতে চাইলে আগে নিজের হোম ডিস্ট্রিক্ট, তারপরে সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, পার্শ্ববর্তী জেলা, তারপরে দূরবর্তী পার্শ্ববর্তী জেলা, এই সমস্ত অনুযায়ী তুমি সাজালে। আর যদি তোমার মনে হয় যে আমি জিএমআর ভালো আছে, তো প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোকে আগে রাখবে, সমস্ত ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, এই অনুযায়ী তুমি আরজি কর এরকম করে সমস্ত মেডিকেল কলেজ রেখে তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার প্রেফারেন্স সাজাতে পারো। তো এটাই ছিল বলার। তো এইভাবে কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু পরে এই মেয়েটি যদি পরবর্তীতে ভাবে যে আরে আমার জিএমআর তো 40 ছিল, পরে 60 জিএমআর হোল্ডার র্যাঙ্ক, সে মেডিকেল কলেজে পড়ছে, আমি কেন মেডিকেল কলেজে অ্যালট হলো না? তার কারণ তোমার ফার্স্ট প্রেফারেন্স ছিল ডিস্ট্রিক্ট হসপিটাল, তোমার জিএমআর ভালো, তোমার ফার্স্ট প্রেফারেন্স যেটা তোমার জন্য বেস্ট মনে হয়েছিল সেটা তুমি চয়েস ফিলিংয়ে ফার্স্টে রেখেছিলে, সেটাতে তোমায় অ্যালট করে দেওয়া হয়েছে। এবং ফার্স্ট প্রেফারেন্স যদি অ্যালট হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর আফসোস করার কোনো কিছু নেই, কারণ আপগ্রেডেশনে কিন্তু তোমার আর সুযোগ থাকবে না। তো কাজে করার আগে ভেবে নেবে যে তুমি কি চাইছো, তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি প্রিমিয়াম ইনস্টিটিউটে পড়তে চাইছো, না তুমি কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে মানে তোমার জেলাতে থেকে তুমি পড়তে চাইছো, সে অনুযায়ী কিন্তু প্রেফারেন্সগুলোকে সাজাতে হবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবং একবার চয়েস ফিলিংয়ের পর চয়েস লক করে দিলে পরে তোমরা কিন্তু আর এই যে বিষয়টা, এটাকে কিন্তু আর তুমি হেরফের করতে পারবে না। কাজে বিফোর চয়েস লকিং তুমি কিন্তু এই বিষয়গুলিকে ভালো করে বুঝে নিয়ে তারপরে তোমরা প্রথমে যে গভর্নমেন্ট রাখবে, গভর্নমেন্টের ক্ষেত্রেও ডিস্ট্রিক্ট প্রেফারেন্স আগে রাখবে না মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস, আরজি কর, এই অনুযায়ী সমস্ত মেডিকেল কলেজগুলোকে রেখে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এই সমস্ত কিছুকে রেখে নিয়ে দেন তুমি প্রাইভেট বলছি কেন, দেন তুমি ডিস্ট্রিক্ট প্রেফারেন্সগুলোকে রাখবে। সেটা কিন্তু তোমার একান্ত নিজের নির্ধারণ করার বিষয়, এটাও কিন্তু কেউ বাইরের থেকে করে দিতে পারবে না। তো কাজে পরে ভাবার থেকে আগে ভেবে, আগে সময় দিয়ে, এখনও চয়েস লকিং দেরি আছে, তোমরা একটু এগুলোর ওপর ওয়ার্ক করো, আমি এটাই বলবো। এবার ধরো কেউ, এই উদাহরণটার থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ধরো কেউ জিএমআর ধরো একটু বেশির দিকে এসছে, ধরো কেউ, আমি ধরে নিচ্ছি সাপোজ কারোর 25-26 হাজার 30 হাজার জিএমআর এসছে, তাকেও আমি এটাই সাজেস্ট করব যে তুমি প্রথমের দিকে অল গভর্নমেন্ট রাখো, রাখার পরে দেন প্রাইভেট দেখো। যদি তোমার র্যাঙ্ক ওয়াইজ গভর্নমেন্টে চান্স না হয় তাহলে কিন্তু তোমার প্রাইভেটে অ্যালটমেন্ট হবে, আর না হলে পরে কিন্তু তুমি যদি ওপরের দিকে একবার প্রাইভেটে রাখো তাহলে কিন্তু তোমার গভর্নমেন্টে যদি নিচে রাখো তাহলে কিন্তু তোমার গভর্নমেন্টে অ্যালটমেন্টের আগে প্রাইভেটে অ্যালটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, অলওয়েজ তোমার যে প্রেফারেন্স হবে তাতে তুমি প্রথমের দিকে গভর্নমেন্ট রাখবে, দেন তুমি কিন্তু সমস্ত প্রাইভেটগুলোকে তোমার ওই কোর্স ফিজ, এই আনুষঙ্গিক যা যা বিষয়গুলো আমি বলছি, বারবার বলার কোনো মানে হয় না, তো এই অনুযায়ী কিন্তু তুমি সাজাবে। তাহলে কি হবে, যদি ওপরে গভর্নমেন্টে আসার র্যাঙ্ক অনুযায়ী তোমার আসার হয় তাহলে ওপরে তোমার জিএমআর ওয়াইজ যেখানে অ্যালটমেন্ট হওয়ার সেখানে হবে। যদি তুমি গভর্নমেন্টে একান্ত না পাও তাহলে ওপর থেকে দেখে আসবে, যদি গভর্নমেন্টে কোনোটাতেই না বাঁধে তারপরে যে প্রাইভেটে বাঁধার সেখানে এসে কিন্তু বাঁধবে। কাজে আগে হুটোপাটি করে কেউ কিন্তু তাড়াহুড়োর মধ্যে আগে যদি প্রাইভেটকে এইভাবে অগোছালোভাবে করতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্টে তোমার জিএমআর ওয়াইজ যদি সিলেকশন পাওয়ার কোনো প্রবাবিলিটি থাকে সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই বিষয়টাই তোমাদেরকে বলতে চাইছি। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এবং ডিস্ট্রিক্ট প্রেফারেন্স আগে হবে না প্রিমিয়াম ইনস্টিটিউটের প্রেফারেন্স আগে হবে সেটা তোমায় একান্তভাবে নিজেকে নির্ধারণ করতে হবে। খালি জিএমআর ভালো আসলেই যে ভালো কলেজ পাওয়া যাবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। এই চয়েস ফিলিং তোমার হেল অ্যান্ড হেভেন করে দিতে পারে দুটো সিলেকশন প্রসেসের মধ্যে। 3 নম্বর যে বিষয়টা বলবো, অত্যন্ত ভাইটাল ইস্যু, যে ডোন্ট ফলো জাম্বলড অর্ডার অফ প্রেফারেন্স ডিউরিং চয়েস ফিলিং প্রসেস। অর্থাৎ কি বলছি, ধরো আমি এই বিষয়টা কিন্তু মূলত যারা ধরো এএনএম জিএনএম দুটো র্যাঙ্ক পেয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ভিলেজ এরিয়ার বা রুরাল এরিয়ার স্টুডেন্টদের ক্ষেত্রেই এই জিনিসটা হবে, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হবে। তার কারণ আমি বলছি, তাদের একটা জিএনএম র্যাঙ্ক এসছে এবং আরেকটা এসছে এএনএম র্যাঙ্ক।
ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো দুটো জিএনএম র্যাঙ্কটা আর এএনএম র্যাঙ্কটা দুটো র্যাঙ্কই এমন আছে যে তার গভর্নমেন্টে পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি যে 500 র্যাঙ্ক এসছে তোমার এএনএমে, এবং জিএনএমে ধরে নিচ্ছি র্যাঙ্কটা এসছে যে 718। ঠিক আছে, এই দুটো র্যাঙ্কেই কিন্তু গভর্নমেন্টে সিলেকশন হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো প্রথমে ধরো একটা গভর্নমেন্ট জিএনএম কোর্স রাখলে, দেন তুমি আবার একটা এএনএম কোর্স দিচ্ছ, দেন জিএনএম দিচ্ছ, দেন এএনএম দিচ্ছ। তাহলে জিএনএম এএনএম এই অনুযায়ী যদি তুমি একটা প্রেফারেন্স লিস্টকে সাজাও, সেক্ষেত্রে তোমার ওপর থেকে ধরো ফার্স্টের যে প্রেফারেন্স আছে সেখানে তোমার জিএনএম অ্যালটমেন্ট হয়নি, কিন্তু এই 500 এএনএম দিয়ে যখন দেখা হচ্ছে সেকেন্ডের প্রেফারেন্সটা, তাতে কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেল। হোয়ারাস এই 718 র্যাঙ্কে কিন্তু তোমার যে কোনো একটি ভালো এনটিএসে কিন্তু জিএনএমে চান্স হয়ে যাওয়ার কথা সরকারিতে, কিন্তু তুমি ওই যে ইন অর্ডার জিএনএম এএনএমগুলোকে সমস্ত কিছু না সাজিয়ে জাম্বেলড ওয়েতে সাজিয়েছো, এর জন্য তোমার জিএনএমও অ্যালটমেন্ট হয়ে যেতে পারে, এএনএমও অ্যালটমেন্ট হয়ে যেতে পারে। এর জন্য বলছি যে জিএনএম হাই ডিমান্ডিং কোর্স, নিজের বুদ্ধি বিবেচনা সমস্ত কিছু দিয়ে দেখে ভালো করে বুঝে তোমরা কিন্তু হয় জিএনএম প্রেফারেন্সগুলো যদি তোমার আগে রাখা হয়, তাহলে কিন্তু জিএনএমের চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। আর এরকম জাম্বেলড অর্ডারে সাজালে হয় জিএনএম নয় এএনএম, কোনটায় বাঁধবে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেটা কিন্তু কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো এই জাম্বেলড অর্ডারকে কিন্তু কোনো মতেই ফলো করবে না, যেটা নিজের প্রেফারেন্স সে অনুযায়ী কিন্তু করবে। জাম্বেলড অর্ডারকে ফলো করতে গেলে এই গন্ডগোলটা হবে, বোঝা গেল। আর ওই যে এই ব্যাপারটা যারা ধরো টাউনশিপ এরিয়ার মেয়েরা রয়েছে, তাদের ক্ষেত্রেও আরেকটা বিষয় হতে পারে যে ধরো গভর্নমেন্ট দিচ্ছ, গভর্নমেন্টের পরে তুমি আবার একটা প্রাইভেট ঢুকিয়ে দিলে, আবার গভর্নমেন্ট দিচ্ছ, আবার প্রাইভেট। তো তাহলে গভর্নমেন্ট দিয়ে দেখতে 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 যদি গভর্নমেন্টে না পায়, তাহলে প্রাইভেট দিয়ে দিল। হোয়ারাস প্রাইভেটের পরে যে গভর্নমেন্ট ইনস্টিটিউটটা ছিল, সেই গভর্নমেন্ট ইনস্টিটিউটটাতে হয়তো তোমার র্যাঙ্ক অনুযায়ী আসতে পারতো, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই মানে গভর্নমেন্ট আবার প্রাইভেট, গভর্নমেন্ট প্রাইভেট এই অনুযায়ী করার জন্য তোমার হয়তো প্রথম গভর্নমেন্টটা পেলো না, পরের গভর্নমেন্টটাতে পেতো, মাঝে প্রাইভেট থাকার জন্য ওই প্রাইভেট অ্যালটমেন্ট পেয়ে গেলে। এই জিনিসগুলো কিন্তু করা চলবে না। সেক্ষেত্রে কিন্তু ওই জিএনএম এর ক্ষেত্রে গভর্নমেন্ট প্রাইভেট সাজালে সেখানে প্রাইভেট অ্যালটমেন্টের সুযোগ থাকবে না, আগে অল গভর্নমেন্ট দেন প্রাইভেট। জিনিসটা ক্লিয়ার করতে পারলাম? এটাই হচ্ছে বিষয়। এগুলো কিন্তু তোমাদের না জেনে রাখলে খুব মারাত্মক ভুল হয়ে যাবে। এবং কাউকে দিয়ে তুমি যদি কাউন্সিলিং করাও, কোনো দাদা দিদি স্যার ম্যাডাম কাউকে দিয়ে যদি করাও, সে কিন্তু তোমাকে যদি কোনো জায়গায় ভুলও করে দেয়, পরবর্তীতে তাকে কিন্তু তুমি কমিউনিকেট করতে পারবে না। কাজে নিজে টোটাল চয়েস প্রেফারেন্স, নিজে টোটাল এই বিষয়গুলোকে কিন্তু দেখবে। আমি এখনও বলছি, হাতে সময় আছে, নিজেরা এর উপর একটু ফোকাস করো। সিট ম্যাট্রিক্স দেখো, এই সিট ম্যাট্রিক্স এবং যে তোমাদের কোর্স ফিজের যে ডিটেলস আপলোড করা আছে, এবং সেই সমস্ত কিছু দেখে ইন অর্ডার তুমি তোমার অনুযায়ী সেগুলোকে একটু সাজিয়ে নাও। ঠিক আছে, এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে WBJE যে চয়েস ফিলিং অ্যাডভাইজারি, সেটা সম্পর্কে বলে দেওয়াটা আমার কর্তব্য। এবং আমি এর আগে যে কথাগুলো বলেছি তারই রিফ্লেকশন তোমরা এখানেও দেখতে পাবে। এখানে দেখো বলা আছে যে ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক্স কোর্স আর গিভেন, দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েসেস অফ ইনস্টিটিউশনস অ্যান্ড কোর্সেস অ্যাভেলেবল টু হিম অবলিক হার অ্যাকর্ডিং টু হিজ অবলিক হার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই হিম অবলিক হার। অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফিস জমা দেবে 300 টাকা অনলাইনে, তারপরে তোমার ওই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর তোমার কিন্তু ওখানে চয়েস ফিলিংয়ের জন্য তোমার অ্যাজ পার ইউর এলিজিবিলিটি তুমি কিন্তু সেখানে সমস্ত ইনস্টিটিউট পাবে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ইনস্টিটিউটগুলোকে চয়েস ফিল করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্স, যে গভর্নমেন্ট আগে দেন প্রাইভেটগুলোকে যেরকম যা বললাম এতক্ষণ, সেটাই তুমি আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বর যেটা আছে যে এনএমআর সিটস উইল বি অ্যাভেলেবল অনলি টু ফিমেল ক্যান্ডিডেট পার্মানেন্টলি রিসাইডিং ইন গ্রাম পঞ্চায়েত এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তো এএনএম এর র্যাঙ্ক শুধুমাত্র ভিলেজ এরিয়ার মেয়েদের আছে, এটা সম্পর্কে আর কিছু বলার নেই, আগেই বলেছি। 3 নম্বর যেটা আছে যে আফটার সিলেক্টিং ইনস্টিটিউটস অবলিক কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ অবলিক হার চয়েস ইন অর্ডার টু হিজ অবলিক হার প্রায়োরিটি। অর্থাৎ তোমার গভর্নমেন্ট আগে রেখে সে অনুযায়ী এতক্ষণ সমস্ত কিছু বলেছি, এটাও তোমরা বুঝতে পারছো ক্লিয়ার কাট। তারপরে যেটা আছে যে ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট। অর্থাৎ তুমি যদি রেজিস্ট্রেশনের পর কোনো চয়েস ফিলিং না করো, তাহলে তোমার কিন্তু কোনো অ্যালটমেন্ট আসবে না। কাজে এক্ষেত্রে প্রত্যেককে বলবো নিজেরা বুদ্ধি বিবেচনা করে সমস্ত কিছুকে দেখে শুনে ওই গভর্নমেন্ট প্রাইভেটের যা যা বললাম এতক্ষণ, সে অনুযায়ী যদি মনে হয় যে কথাগুলোর কোনো ভ্যালু আছে, তাহলে সে অনুযায়ী তোমরা কিন্তু সাজিয়ে রেখে সে অনুযায়ী কিন্তু কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং করবে। এবার দেখো
যেটা লাস্ট পয়েন্ট অত্যন্ত ভাইটাল, যে ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশিয়াস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস। অর্থাৎ তোমাদের কিন্তু অতি সাবধানতার সাথে সতর্কতার সাথে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ ইনস্টিটিউটস অফ ব্রাঞ্চেস। অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউটকে কিন্তু চয়েস করতে বলা হয়েছে, যেটা আমি আজকে ফার্স্টেই তোমাদেরকে বলেছি। সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়ে। দিস এনশিওরস দ্যাট হি অর শি অলওয়েজ গেটস অ্যান অ্যালটমেন্ট। অর্থাৎ বেশি নাম্বার অফ ইনস্টিটিউটকে চয়েস করলে তোমার অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের অ্যাডভাইজারি, অফিসিয়াল অ্যাডভাইজারি চয়েস ফিলিং মানে কাউন্সিলিং অ্যাডভাইজারিতে কিন্তু বলে দিয়েছে চয়েস ফিলিং সংক্রান্ত। দ্য ক্যান্ডিডেট ক্যান অলওয়েজ অপ্ট ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট। অর্থাৎ তোমার ফার্স্ট রাউন্ডে একটা অ্যালটমেন্ট আসলে তুমি চাইলে সেটাকে অ্যাকসেপ্ট করে তারপরে আপগ্রেডেশনের জন্য অপ্ট করতে পারো। কাজে সেই বিষয়টা কিন্তু তোমাদের আশা করি এর থেকে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ ধরো তুমি প্রথমে গভর্নমেন্টগুলো রাখলে, যদি গভর্নমেন্টে না পাও তোমার প্রাইভেট অ্যালটমেন্ট হয়, মানে পরের দিকে যদি প্রাইভেটগুলো রাখো তাহলে ওপরের দিকে তো সমস্ত গভর্নমেন্ট আছে। এবার পরবর্তীতে তুমি যদি প্রাইভেট অ্যালটমেন্টের পর তুমি সেকেন্ড রাউন্ডের জন্য অপ্ট করো, সেক্ষেত্রে তোমার যখন আপগ্রেডেশন ইয়েস করবে দেন কিন্তু তোমার ওপরের প্রিফারেন্সগুলোর দিকে যাওয়া হবে। তো কাজে সেক্ষেত্রে ওপরের দিকে উঠলে তোমার যেহেতু ওপরে গভর্নমেন্ট চয়েসগুলো আছে, সেখানে কিন্তু তোমার র্যাঙ্ক চলে আসার সম্ভাবনা থাকবে। কাজে এই বিষয়গুলিকে কিন্তু আইডিয়াতে রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে এই বিষয়গুলো। তারপরে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস দ্যাট দে মাস্ট সিলেক্ট অ্যাটলিস্ট 20 অর মোর চয়েসেস। অর্থাৎ মিনিমাম 20টি চয়েস কিন্তু তোমাকে দিতে হবে এবং ম্যাক্সিমাম ওখানে তোমার অ্যাজ পার ইউর এলিজিবিলিটি তুমি সমস্ত ইনস্টিটিউটকেই পাবে। সেই অনুযায়ী তুমি তোমার প্রেফারেন্স, কোর্স ফিস এই অনুযায়ী প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে দেখে সেই অনুযায়ী তুমি সাজাতে পারো। ঠিক আছে, তো এই হলো মোটের উপর বিষয়, এর বাইরে আর কিছু বলার নেই। তো আশা করি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা কাউন্সিলিং প্রসেস সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারলাম। যদিও টোটাল এই সিট অ্যালটমেন্টের যে প্রসেস হবে সেটা কিন্তু জিএমআর বেসড কাউন্সিলিং এবং জিএমআর বেসড সিট অ্যালটমেন্ট হবে, কিন্তু এখানে চয়েস ফিলিং একটা ভাইটাল রোল প্লে করবে। তোমার কিন্তু চয়েস ফিলিং ঠিকঠাক না হলে পরে কিন্তু তোমার চান্স পাওয়ার, গভর্নমেন্টে চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যেতে পারে। সেজন্যই বলছি যে আগে গভর্নমেন্ট ইনস্টিটিউট রেখে তারপরে প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে তোমার প্রায়োরিটি অনুসারে ফি স্ট্রাকচার যা যা যাবতীয় মানে ফেসিলিটি রয়েছে সে অনুযায়ী দেখে তোমার যেখানে মনে হবে সেখানে তুমি চয়েসে রাখতে পারো। যদি তোমার ইচ্ছে থাকে রাখার তবে তুমি রাখতে পারো। ঠিক আছে, আর প্রথমে কিন্তু অতি অবশ্যই সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে তুমি রাখবে। তোমার ডিস্ট্রিক্ট প্রেফারেন্স থাকলে আগে ডিস্ট্রিক্ট থাকবে, আর আগে যদি টপ র্যাঙ্কিং মেডিকেল কলেজগুলো দরকার হয় তাহলে তুমি সে অনুযায়ী রাখবে। তোমার জিএমআর যাই হোক না কেন এইভাবে রাখলেই কিন্তু তোমার গভর্নমেন্টে চান্স পাওয়ার প্রবাবিলিটি বৃদ্ধি হবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেগুলোকে সলিউশন করে দেওয়ার। এবং যদি একান্ত কোনো প্রয়োজন হয় তাহলে তুমি আমার মেইল আইডিও দেওয়া থাকছে নিচে, অফিসিয়াল মেইল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেই মেইল আইডিতেও যোগাযোগ করতে পারো। একটু ধৈর্য ধরতে হবে, যখন আমি সময় সুযোগ মতন সেগুলোকে দেখে তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে। কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে না কাউকে দিয়ে কাউন্সিলিং করালে। নিজে কিন্তু যে বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে উত্থাপন করলাম তোমাদের সামনে সেগুলোকে একবার রিচেক করে নিয়ে দেন চয়েস লক করবে। চয়েস লক করার পর কিন্তু এডিটের আর কোনো অপশান থাকবে না। সেক্ষেত্রে পরবর্তীতে সিট অ্যালটমেন্টের সময় যে যে বিষয়গুলো আসতে পারে সেগুলোর কনসিকুয়েন্স কিন্তু তোমাকেই ফেস করতে হবে। বোঝা যাচ্ছে? এর জন্য নিজে সচেতনভাবে দেখে শুনে দেন চয়েস লক করবে। চয়েস ফিল করার পরে চয়েস লকের আগে এই বিষয়গুলো রিচেক কিন্তু করা অবশ্যই জরুরি। ঠিক, তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।